ক্রিমিয়ার যুদ্ধ ইউরোপীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সন্ধির পর ইউরোপ বড় কোনো যুদ্ধের সাক্ষী হয়নি, কিন্তু ক্রিমিয়ার যুদ্ধের ফলে ইউরোপের 40 বছরের সেই শান্তির যুগের অবসান ঘটেছিল। ক্রিমিয়ার যুদ্ধে ইউরোপের প্রায় সকল বৃহৎ শক্তিবর্গ অংশগ্রহণ করেছিল। আপাতদৃষ্টিতে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ছিল অতি তুচ্ছ। জেরুজালেমে অবস্থিত পবিত্র স্থানের অধিকার কার হাতে থাকবে এই নিয়ে গ্রিক ও ল্যাটিন ধর্মযাজকদের দ্বন্দ্ব শেষ পর্যন্ত একটি বৃহৎ যুদ্ধের জন্ম দেয়। তবে ঐতিহাসিকভাবে একথা প্রমাণিত যে ক্রিমিয়ার যুদ্ধের মূলে ছিল বেশ কিছু রাজনৈতিক বিষয়। তুর্কির সুলতান 1740 খ্রিস্টাব্দের এক চুক্তির দ্বারা যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেমের গ্রোটর গির্জা ও অন্যান্য পবিত্র স্থানগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ক্যাথলিক গির্জাকে প্রদান করেন। ক্যাথলিক ফ্রান্স এই দায়িত্বের রক্ষাকর্তা নিযুক্ত হয়, কিন্তু ফরাসি বিপ্লবের পর ফ্রান্স শক্তিহীন হয়ে পড়লে সেই সুযোগে রাশিয়া গ্রোটর গির্জার অধিকার তুর্কির সুলতানের কাছ থেকে হস্তগত করেন। কিন্তু এরপর তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসনে বসলে গ্রোটর গির্জা সংক্রান্ত ফ্রান্সের পূর্বতন অধিকার প্রবলভাবে দাবি করেন। গ্রোটর গির্জা সংক্রান্ত ফ্রান্সের পূর্বতন অধিকার দাবি করার পেছনে সম্রাট তৃতীয় নেপোলিয়নের বিশেষ কিছু উদ্দেশ্য ছিল। তৃতীয় নেপোলিয়নের সিংহাসন প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল ক্যাথলিকদের সমর্থন। তাই তৃতীয় নেপোলিয়ন ক্যাথলিক ও অন্যান্য প্রভাবশালীদের সমর্থন লাভের উদ্দেশ্যে তুর্কি সুলতানের নিকট ফ্রান্সের এই পূর্বতন অধিকার দাবি করেন। এছাড়াও এই ঘটনার মধ্য দিয়ে রাশিয়ার বিরোধিতা করার সুযোগটিও তৃতীয় নেপোলিয়নের কাছে আকর্ষণীয় ছিল। তাছাড়াও গ্রোটর গির্জার অধিকারকে কেন্দ্র করে তুরস্কের উপর রাজনৈতিক চাপ বেড়েই চলেছিল। এদিকে ফ্রান্স দাবি থেকে অনড় ছিল এবং অন্যদিকে রাশিয়া কূটনৈতিকভাবে তুরস্ককে ব্যতিব্যস্ত করে তুলেছিল। এই পরিস্থিতিতে তুরস্কের সুলতান রাশিয়ার নিকট এক আপোষ প্রস্তাব প্রেরণ করেছিল, কিন্তু এই আপোষ প্রস্তাবে গ্রোটর গির্জার অধিকার সরাসরি রাশিয়ার হাতে আসবে এমন কোনো উল্লেখ না থাকায় রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তুরস্ক সুলতানের অধীনস্থ সকল অঞ্চলের সকল খ্রিস্টান প্রজাদের উপর অধিকারের দাবি জানায়। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অস্ট্রিয়া ক্রিমিয়ার যুদ্ধ এবং যুদ্ধের পূর্ববর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও তারা রাশিয়ার বিরুদ্ধে শত্রুতাপূর্ণ নিরপেক্ষতা নীতি গ্রহণ করে, কেননা পূর্ব ইউরোপ রাশিয়ার শক্তি বৃদ্ধির অর্থ ছিল অস্ট্রিয়ার প্রাধান্যকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া। তাই এই যুদ্ধে অস্ট্রিয়া প্রকৃতপক্ষে ফ্রান্সকেই সমর্থন করে। এর পেছনে ছিল ক্যাভুরের মারাত্মক রাজনৈতিক দূরদৃষ্টিতা। ক্যাভুর ঐক্যবদ্ধ ইতালি প্রতিষ্ঠার লক্ষ্যে ইংল্যান্ড ও ফ্রান্সের সমর্থন লাভ করতে চেয়েছিলেন। এদিকে রাশিয়ার সকল দাবি অস্বীকার করা হলে রাশিয়া তুরস্ক আক্রমণ করে ও মোলদাভিয়া ও ওয়ালাচিয়া প্রদেশ দুটি দখল করে। এই ঘটনা ইউরোপীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করে। ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, রাশিয়া সম্মিলিতভাবে শান্তি স্থাপনের প্রয়াস শুরু করে। তারা ভিয়েনা নোট নামক এক প্রস্তাব জার নিকোলাসের কাছে পাঠায়, কিন্তু তুরস্কের খ্রিস্টান জনগণ রাশিয়া কর্তৃক না তুরস্ক কর্তৃক রক্ষিত হবেন তা নিয়ে জার ও ব্রিটিশ রাষ্ট্রদূত স্ট্যানফোর্ডের বাতানুবাদ সৃষ্টি হয় এবং রাশিয়া সকল প্রকার শান্তি প্রস্তাব মানতে অস্বীকার করেন। রাশিয়া শান্তি প্রস্তাব অগ্রাহ্য করলে ইংল্যান্ড, ফ্রান্স, পিডমন্ট, সার্ডিনিয়া তুরস্কের পক্ষে যোগদান করে এবং তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রাশিয়া নিরপেক্ষ থাকলেও অস্ট্রিয়া রাশিয়ার প্রতি বিরোধিতামূলক নিরপেক্ষতা নীতি গ্রহণ করেছিল। যুদ্ধ শুরু হওয়ার কিছু কালের মধ্যেই জার নিকোলাসের মৃত্যু ঘটে। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শান্তি স্থাপনের প্রক্রিয়া শুরু হয় এবং 1856 খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে। তবে এই আগ্রাসন নিয়েও বিশেষভাবে চিন্তিত ছিল জার নিকোলাস। ইংল্যান্ড জার নিকোলাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কেননা ইংল্যান্ড বিশ্বাস করত তুরস্ক বর্তমানে ইউরোপের রুগ্ন ব্যক্তিরূপে পরিচিত হলেও উপযুক্ত পরিস্থিতিতে তুরস্ক নিজের পূর্ব গৌরব ফিরে পেতে পারে। তাই তখন রাশিয়াকে নিয়ন্ত্রণ করতে তুরস্ক বিশেষভাবে সহায়ক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছিল। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।